إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم সূরা হামিম সাজদা এর 30 নং আয়াতে কারিমা থেকে 32 নং আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ হচ্ছে এইরূপ। নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর তাতে অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় করো না, চিন্তা করো না, তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো, ইহকালে ও পরকালে আমরা তোমাদের বন্ধু, সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য আছে যা তোমরা দাবি করো। এটা ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপিত হলো। মাননীয় সদস্য, একটু অপেক্ষা করতে হবে। মাননীয় সদস্যবৃন্দ, দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী এখন কমিটি পুনর্গঠন। প্রথমে পিটিশন কমিটি পুনর্গঠন। আমি কার্যপ্রণালী বিধি 231 বিধি অনুসারে 232 বিধিতে বর্ণিত দায়িত্ব পালনের জন্য নিম্নবর্ণিত সদস্যদের সমন্বয়ে পিটিশন কমিটি পুনর্গঠন করছি। ডক্টর শিরিন শারমিন চৌধুরী সভাপতি, 331 মহিলা আসন 31। অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ সদস্য, কুমিল্লা 7। জনাব ABM রুহুল আমিন হাওলাদার সদস্য, বরিশাল 6। জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন সদস্য, বাগেরহাট 4। জনাব মোহাম্মদ আমানুল্লাহ সদস্য, ময়মনসিংহ 11। জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার নওগাঁ 7। জনাব হাবিবুর রহমান মোল্লা ঢাকা 5। জনাব কামাল আহমেদ মজুমদার ঢাকা 15। জনাব মোহাম্মদ বেনজির আহমেদ ঢাকা 20। শেখ সুজাত মিয়া সদস্য, হবিগঞ্জ 1। মাননীয় চিফ হুইপ, আপনি এখন বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ নেতা সদয় অনুমতিক্রমে তার পক্ষে আমি উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল শহীদ, চিফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ, প্রস্তাব করছি যে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 240 বিধি অনুসারে 241 বিধিতে বর্ণিত দায়িত্ব পালনের জন্য নিম্নে উল্লেখিত সংসদ সদস্যগণের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় সংসদের বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। ক্রমিক নম্বর 1,
ডাক্তার শিরিন শারমিন চৌধুরী, নির্বাচনী এলাকা সভাপতি 331, মহিলা আসন 31। ক্রমিক নম্বর 2 শেখ হাসিনা, সদস্য 217, গোপালগঞ্জ 3। ক্রমিক নম্বর 3 বেগম খালেদা জিয়া, সদস্য 265, ফেনী 1। ক্রমিক নম্বর 4 জনাব হোসেন মোহাম্মদ এরশাদ, সদস্য 190, ঢাকা 17। ক্রমিক নম্বর 5 সৈয়দা সাজেদা চৌধুরী, সদস্য 212, ফরিদপুর 2। ক্রমিক নম্বর 6 জনাব তুফাইল আহমদ, সদস্য 116, বুড়া 2। ক্রমিক নম্বর 7 শেখ ফজলুল করিম সেলিম, সদস্য 216, গোপালগঞ্জ 2। ক্রমিক নম্বর 8 জনাব সুরঞ্জিত সেনগুপ্ত, সদস্য 225, সুনামগঞ্জ 2। ক্রমিক নম্বর 9 মোহাম্মদ আব্দুল শহীদ, সদস্য 238, মৌলভীবাজার 4। ক্রমিক নম্বর 10 জনাব KH রশিদুজ্জামান, সদস্য 77, কুষ্টিয়া 3। মাননীয় স্পিকার, একটু সংশোধনী আমি পাঠ করার সময় ভুলবশত সংসদের কার্যপ্রণালী বিধি কমিটি করা বলেছি, সেটা হবে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হলো। মাননীয় চিফ হুইপ, আপনি এখন কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ নেতা সদয় অনুমতিক্রমে তার পক্ষে আমি উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল শহীদ, চিফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ প্রস্তাব করছি যে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 264 বিধি অনুসারে 263 বিধিতে বর্ণিত দায়িত্ব পালনের জন্য নিম্নে উল্লেখিত সংসদ সদস্যগণের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। ক্রমিক নম্বর 1 ডাক্তার শিরিন শারমিন চৌধুরী, সভাপতি 331, মহিলা আসন 31। ক্রমিক নম্বর 2 জনাব মোহাম্মদ আব্দুল শহীদ, সদস্য 238, মৌলভীবাজার 4। ক্রমিক নম্বর 3 অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ, সদস্য 255, কুমিল্লা 7। ক্রমিক নম্বর 4 জনাব আমির হোসেন আমু, সদস্য 126, জালকাঠি 2। ক্রমিক নম্বর 5 জনাব সুরঞ্জিত সেনগুপ্ত, সদস্য 225, সুনামগঞ্জ 2। ক্রমিক নম্বর 6 শেখ ফজলুল করিম সেলিম, সদস্য 216, গোপালগঞ্জ 2। ক্রমিক নম্বর 7 জনাব তুফাইল আহমদ, সদস্য 116, বুলা 2। ক্রমিক নম্বর 8 জনাব মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া, সদস্য 33, গাইবান্ধা 5। ক্রমিক নম্বর 9 জনাব হাফিজ উদ্দিন আহমদ, সদস্য 5, ঠাকুরগাঁও 3। ক্রমিক নম্বর 10 জনাব আব্দুল মতিন খসরু, সদস্য 253, কুমিল্লা 5। ক্রমিক নম্বর 11 জনাব ওবায়দুল কাদের, সদস্য 272, নোয়াখালী 5। ক্রমিক নম্বর 12 বেগম রেহান আক্তার রানু, সদস্য 340, মহিলা আসন 40। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদের সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হলো। মাননীয় চিফ হুইপ, আপনি এখন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ নেতা সদয় অনুমতিক্রমে তার পক্ষে আমি উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল শহীদ, চিফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ প্রস্তাব করছি যে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 247 বিধি অনুসারে 246 ও 248 বিধিতে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নে উল্লেখিত সংসদ সদস্যগণের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা ও
শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। কমিটি নম্বর 1 বেগম ফজলুতুন্নেসা 346 মহিলা আসন 46 সভাপতি। কমিটি নম্বর 2 ভারপ্রাপ্ত মন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সদস্য। কমিটি নম্বর 3 জনাব মোহাম্মদ সিরাজুল আকবর 91 মাগুরা 1 সদস্য। কমিটি নম্বর 4 বেগম জিনাতুন্নেসা তালুকদার 311 মহিলা আসন 11 সদস্য। কমিটি নম্বর 5 আলহাজ অধ্যাপক ডাক্তার M.A. মান্নান 163 কিশোরগঞ্জ 2 সদস্য। কমিটি নম্বর 6 বেগম রেবেকা মমিন 160 নেত্রকোনা 4 সদস্য। কমিটি নম্বর 7 বেগম সুলতানা তরুণ 78 কুষ্টিয়া 4 সদস্য। কমিটি নম্বর 8 বেগম নাসরিন জাহান রত্না 342 মহিলা আসন 42 সদস্য। কমিটি নম্বর 9 বেগম হাসিনা আহমদ 294 কক্সবাজার 1 সদস্য। কমিটি নম্বর 10 আসমা জেরিন ঝুমু 304 মহিলা আসন 4 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হলো। মাননীয় চিফ হুইপ, আপনি এখন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা সদয় অনুমতিক্রমে তার পক্ষে আমি উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল শহীদ চিফ হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ প্রস্তাব করছি যে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 247 বিধি অনুসারে 246 ও 248 বিধিতে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নে উল্লেখিত সংসদ সদস্যগণের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। কমিটি নম্বর 1 বেগম নীলুফার জাফরুল্লাহ সভাপতি 214 ফরিদপুর 4। কমিটি নম্বর 2 ভারপ্রাপ্ত মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য। কমিটি নম্বর 3 জনাব মোহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক সদস্য 49 নোয়াগা 4। কমিটি নম্বর 4 জনাব ইমরান আহমদ সদস্য 232 সিলেট 4। কমিটি নম্বর 5 জনাব জাহিদ মালেক সদস্য 170 মানিকগঞ্জ 3। কমিটি নম্বর 6 জনাব A.M. মাহবুবউদ্দিন খোকন সদস্য 268 নোয়াখালী 1। কমিটি নম্বর 7 জনাব হুসেন মকবুল শাহরিয়ার সদস্য 19 রংপুর 1। কমিটি নম্বর 8 জনাব নসরুল হামিদ সদস্য 176 ঢাকা 3। কমিটি নম্বর 9 বেগম নাজমা আক্তার সদস্য 313 মহিলা আসন 13। কমিটি নম্বর 10 জনাব সাইফুজ্জামান চৌধুরী সদস্য 289 চট্টগ্রাম 12। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হলো। মাননীয় চিফ হুইপ, আপনি এখন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা সদয় অনুমতিক্রমে তার পক্ষে আমি উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল শহীদ চিফ হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ প্রস্তাব করছি যে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 247 বিধি অনুসারে 246 ও 248 বিধিতে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নে উল্লেখিত সংসদ সদস্যগণের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। কমিটি নম্বর 1 শেখ ফজলুল করিম সেলিম সভাপতি 216 গোপালগঞ্জ 2।
ক্রমিক নম্বর 2 ভারপ্রাপ্ত মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সদস্য। ক্রমিক নম্বর 3 জনাব মজিবুর রহমান ফকির সদস্য 148 ময়মনসিংহ 3। ক্রমিক নম্বর 4 জনাব মোহাম্মদ আমানুল্লাহ সদস্য 156 ময়মনসিংহ 11। ক্রমিক নম্বর 5 আলহাজ অধ্যাপক ডক্টর এম এ মান্নান সদস্য 163 কিশোরগঞ্জ 2। ক্রমিক নম্বর 6 জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সদস্য 129 পিরোজপুর 3। ক্রমিক নম্বর 7 জনাব নাজমুল হাসান সদস্য 166 কিশোরগঞ্জ 6। ক্রমিক নম্বর 8 জনাব মোহাম্মদ মুরাদ হাসান সদস্য 141 জামালপুর 4। ক্রমিক নম্বর 9 জনাব জেড.আই.এম মোস্তফা আলী সদস্য 39 বগুড়া 4। ক্রমিক নম্বর 10 জনাব আমানুর রহমান খান রানা সদস্য 132 টাঙ্গাইল 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হলো। মাননীয় চিফ হুইপ, আপনি এখন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা সদয় অনুমতিক্রমে তার পক্ষে আমি উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল শহীদ চিফ হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ প্রস্তাব করছি যে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 247 বিধি অনুসারে 246 ও 248 বিধিতে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নে উল্লেখিত সংসদ সদস্যগণের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। ক্রমিক নম্বর 1 জনাব এ.বি.এম আবুল কাশেম সভাপতি 280 চট্টগ্রাম 3। ক্রমিক নম্বর 2 ভারপ্রাপ্ত মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয় সদস্য। ক্রমিক নম্বর 3 বেগম তহুরা আলী সদস্য 319 মহিলা আসন 19। ক্রমিক নম্বর 4 জনাব নুরুল ইসলাম বিএসসি সদস্য 285 চট্টগ্রাম 8। ক্রমিক নম্বর 5 জনাব মোহাম্মদ আলী আসগার সদস্য 80 চুয়াডাঙ্গা 2। ক্রমিক নম্বর 6 জনাব টিপু মুন্সি সদস্য 22 রংপুর 4। ক্রমিক নম্বর 7 বেগম রুবানা মাহমুদ সদস্য 63 সিরাজগঞ্জ 2। ক্রমিক নম্বর 8 জনাব মোহাম্মদ জয়নুল আবেদিন সদস্য 73 মেহেরপুর 1। ক্রমিক নম্বর 9 জনাব এম আব্দুল লতিফ সদস্য 287 চট্টগ্রাম 10। ক্রমিক নম্বর 10 শেখ আফিল উদ্দিন সদস্য 85 যশোর 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হলো। মাননীয় চিফ হুইপ, আপনি এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতার সদয় অনুমতিক্রমে তার পক্ষে আমি উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল শহীদ চিফ হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ প্রস্তাব করছি যে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 247 বিধি অনুসারে 244 ও 248 বিধিতে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটি গঠন ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নে উল্লেখিত সংসদ সদস্যগণের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় সংসদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। কমিটি নম্বর 1 জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সভাপতি 56 রাজশাহী 5। কমিটি নম্বর 2 ভারপ্রাপ্ত মন্ত্রী তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় যদি সংসদ সদস্য। কমিটি নম্বর 3 জনাব আসাদুজ্জামান নূর সদস্য 13 নীলফামারী 2। কমিটি নম্বর 4 জনাব জুনাইদ আহমদ পলক সদস্য 60 নাটোর 3। কমিটি নম্বর 5 জনাব আবদুল্লাহ আল কায়সার সদস্য 206 নারায়ণগঞ্জ 3। কমিটি নম্বর 6 জনাব কে.এম খালিদ সদস্য 150 ময়মনসিংহ 5। কমিটি নম্বর 7 জনাব ওয়ারেস হোসেন বেলাল সদস্য 161 নেত্রকোনা 5। কমিটি নম্বর 8 জনাব মোহাম্মদ ইসরাফিল আলম
সদস্য 51 নোয়াগাঁ 6, ক্রমিক নম্বর 9 বেগম ফজলুন্নেসা সদস্য 346, মহিলা আসন 44, ক্রমিক নম্বর 10 সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া সদস্য 341, মহিলা আসন 41। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হলো। মাননীয় সদস্য জনাব মওদুদ আহমেদ, আপনি কি পয়েন্ট অফ অর্ডারে কিছু বলবেন? মাইক দেওয়া হোক। মাননীয় স্পিকার, পয়েন্ট অফ অর্ডার না, আমি বিধি 274-এর অধীনে এটা ব্যক্তিগত কৈফিয়ত দিতে চাই। গতকাল মাননীয় সদস্য, এখানে একটু অপেক্ষা করতে হবে। ইতিমধ্যেই আমাদের সংসদে কয়েকজন মাননীয় সংসদ সদস্য এবং একজন মাননীয় মন্ত্রী ইতিমধ্যেই 274 বিধিতে ব্যক্তিগত কৈফিয়ত দিতে চেয়েছেন। তো সেটা আমরা এই বাজেট সম্পর্কিত আলোচনায় এত বক্তা থাকার কারণে আমরা গতকালও সেটা দিতে পারিনি, তার আগেও দিতে পারিনি। কাজে আমি একটা সুনির্দিষ্ট সময় আগামীকাল নির্ধারণ করতে চাই যখন ব্যক্তিগত কৈফিয়তগুলো যারা দিতে চাচ্ছেন তারা দিতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। 2013-14 সালের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2013-14 সালের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। আমি প্রথমেই মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সুবেদ আলী ভূঁইয়া, কুমিল্লা 1, আপনাকে আপনার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার সময় 12 মিনিট। দিল রে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে অভিনন্দন। মাননীয় স্পিকার, এই কদিনে আপনার সংসদ পরিচালনায় শুধু সরকারের দলীয় সদস্যই নয়, বিরোধী দলও খুশি। আপনার দক্ষতা, নিরপেক্ষতা, সর্বোপরি সদস্যদের প্রতি আপনার আন্তরিকতায় সবাই মুগ্ধ। আমি আপনার সাফল্য কামনা করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আলোচনার শুরুতে আমি স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাচ্ছি 4 জাতীয় নেতা, মুক্তিযুদ্ধের সকল শহীদ, সদ্য প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল সহ বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিহত বীরদের। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাকে দাউদকান্দিতে নমিনেশন দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা দাউদকান্দি ও মেঘনাবাসীকে, যাদের মূল্যবান ভোটে এই সংসদে এসে দীর্ঘ 36 বছর পর আওয়ামী লীগের এমপি হিসেবে এই সংসদে তাদের জন্য উন্নয়ন করে যাচ্ছি। মাননীয় স্পিকার, আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি মহাজোট সরকারের বর্তমান মেয়াদের শেষ বাজেট উপস্থাপনের জন্য। বাজেট আলোচনার আগে আমি দেশের সামগ্রিক বাজেট প্রণয়ন ও অনুমোদন প্রক্রিয়া নিয়ে একটু কথা বলতে চাই। এ বিষয়ে মাননীয় স্পিকার, আমি আপনার, মাননীয় সংসদ নেতার, মাননীয় অর্থমন্ত্রীর এবং সরকারি ও বিরোধী দলের সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, সামগ্রিক বাজেট প্রক্রিয়ায় মাননীয় সদস্যদের ভূমিকা বৃদ্ধি আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অথচ আমাদের দেশে সংসদ সদস্যদের সম্পৃক্ততা কম। নির্বাহী বিভাগ প্রণীত বাজেটে আমাদের তেমন কোনো অবদান রাখার সুযোগ নাই। মাননীয় স্পিকার,
সংসদে সাধারণ আলোচনায় পৃথকভাবে বিচ্ছিন্ন কিছু প্রস্তাব রাখা হয়, যার কিঞ্চিত গৃহীত হয়। মাননীয় স্পিকার, বাজেট উপস্থাপনকাল হতে অনুমোদনের সময়সীমা অত্যন্ত সীমিত। সার্বিক বিবেচনায় বাজেট প্রক্রিয়ায় জনমতের অধিকতর পরিফলন ঘটাতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে আশু বাস্তবায়নের জন্য কিছু প্রস্তাব রাখছি। মাননীয় স্পিকার, বাজেট পর্যালোচনা এবং নিবিড়ভাবে নিরীক্ষার জন্য সংসদে অনুমোদনের কমপক্ষে 2 মাস পূর্বে উপস্থাপন করা উচিত। উন্নত দেশে এই সময়কাল 2 থেকে 4 মাস। সাধারণ আলোচনার পর মন্ত্রণালয় ভিত্তিক দাবি বা বরাদ্দ বিশ্লেষণ ও নিবিড় নিরীক্ষার জন্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিতে নির্দিষ্ট সময়ের জন্য প্রেরণ করতে হবে। অনেক উন্নত দেশের মতো পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র দেশ ভারতেও 1994 থেকে এই পদ্ধতি চালু আছে। প্রয়োজনে এর জন্য কার্যপ্রণালী বিধি পরিবর্তন আনা যেতে পারে। মাননীয় স্পিকার, এছাড়া বিভিন্ন উন্নত দেশের মতো পৃথক একটি বাজেট কমিটি গঠন করা যেতে পারে। এই বিশেষায়িত কমিটি বাজেট পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি বিভিন্ন স্থায়ী কমিটির খাতভিত্তিক সুপারিশ বিবেচনা করবে। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী এবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো 2 লক্ষ কোটি টাকার অধিক একটি জনমুখী ও কল্যাণকর বাজেট উপহার দিয়েছেন। বাজেটের বিস্তারিত পড়ে মনে হলো এবারও জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটেছে অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে। জেলা বাজেট প্রণয়ন কাজেরও সূচনা হয়েছে। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী তার বক্তৃতায় গত 4 বছরে বিভিন্ন খাতে অগ্রগতির চিত্র তুলে ধরেছেন। সরকারের এই মেয়াদে বাজেটের কলেবর এবং রাজস্ব আয় দ্বিগুণেরও বেশি বেড়েছে। মাননীয় স্পিকার, জিডিপি প্রবৃদ্ধি অব্যাহতভাবে 6% উপরে। তিনি দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করার অঙ্গীকার করেছিলেন। মাননীয় স্পিকার, আনন্দের বিষয়, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মাননীয় স্পিকার, দেশে মাথাপিছু আয় বেড়েছে। দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে অব্যাহত চেষ্টার কারণে দারিদ্র্য হ্রাস পেয়েছে। প্রবাসীদের কল্যাণে প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, মাত্র 40,000 টাকায় বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এই সরকার। বার্ষিক রেমিটেন্সে দাঁড়িয়েছে $15 বিলিয়ন। মাননীয় স্পিকার, চাকরি জীবনে বিদেশে গেলে আমাদের রাজধানীর কথা মনে হতো, তখন খুব অসহায় মনে হতো নিজেকে। আজ রাজধানীর চেহারা অনেকটাই পাল্টিয়ে ফেলেছে। উন্নত বিশ্বের রাজধানী আদলে ঢাকাতে সুবিধা করার চেষ্টা চলছে। হাতিরঝিল প্রকল্প, বেশ কয়েকটি ফ্লাইওভার, রাস্তা সংস্কার সহ ঢাকাকে আধুনিকায়ন করার জন্য উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় সর্বশ্রেণীর মানুষের কল্যাণের কথা উল্লেখ করেছেন। তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যেমন স্থায়ী পে কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন, তেমনি করমুক্ত আয়সীমা বৃদ্ধি করে মধ্যবিত্তকে করের বোঝা থেকে মুক্তি দেওয়ার পদক্ষেপ নিয়েছেন। মাননীয় স্পিকার, এক কলমের খোঁচায় 26,000 রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সহ 1,04,000 শিক্ষকের সরকারি চাকরি নিশ্চিত করা হয়েছে। এই সরকারের জন্য এটা একটা যুগান্তকারী ঘটনা। ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে। মাননীয় স্পিকার, দ্রব্যমূল্য গত 4 বছরে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সক্ষম হয়েছে সরকার। মুদ্রাস্ফীতি সহনীয় পর্যায়ে নেমে এসেছে। আন্তর্জাতিক বাজারের পণ্যমূল্যের তুলনা করলে আপনি দেখবেন বাংলাদেশের মানুষের আয় যেভাবে বেড়েছে সেভাবে দ্রব্যমূল্য বাড়েনি। মাননীয় স্পিকার, বিগত সরকারগুলোর মতো বাজার সিন্ডিকেটও ততটা সক্রিয় হতে পারেনি। বাজার মূল্য নিয়ন্ত্রণের জন্য সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। ইউনিয়ন পর্যায়ে অসচ্ছল মানুষকে কার্ডের মাধ্যমে রেশনিং দিয়ে ব্যবস্থা করেছে। ওএমএস পদ্ধতিতে কম মূল্যে চাল, আটা খোলা বাজারে বিক্রি, অতি দরিদ্রের মাঝে বিনামূল্যে চাল ও অন্যান্য পণ্য বিতরণ করা হয়েছে। মাননীয় স্পিকার, এছাড়া টিআর কাবিখা সহ বিশেষ ব্যবস্থার মাধ্যমে কাজের সুযোগ তৈরি করে গ্রামের মানুষকে কর্মমুখী করা হয়েছে। মাননীয় স্পিকার,
আমি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে বলতে পারি, জোরের সহিত বলতে পারি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে যুগান্তকারী সাফল্য এনে দিয়েছে এই সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি তদারকিতে এই সেক্টরের অগ্রগতি হয়েছে অভাবনীয়। মাননীয় স্পিকার, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় বিদ্যুতের ব্যবস্থা ছিল বেহাল। বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র ৩,২৬৮ মেগাওয়াট। মাননীয় স্পিকার, আর আমরা ৫৫টি নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে ৩,৮৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করেছি। মাননীয় স্পিকার, আপনি জেনে খুশি হবেন যে আরও ৬,৭০৭ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। নতুন সংযোগ দিয়েছে মাননীয় প্রায় ৩০ লক্ষ গ্রাহককে। বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর সংখ্যা শতকরা মাননীয় স্পিকার ৪৩ থেকে বেড়ে হয়েছে ৬০%। লোডশেডিং কমেছে, শিল্পে ও রপ্তানিতে লেগেছে প্রবৃদ্ধির জোয়ার। মাননীয় স্পিকার, পাশাপাশি জ্বালানি খাতেও ইতিবাচক পদক্ষেপে আজ গ্যাসের দৈনিক উৎপাদন বৃদ্ধি পেয়েছে ২,২৬০ মিলিয়ন ঘনফুটে। ফলে সরকার পুনরায় আবাসিক গ্যাস সংযোগ প্রদান করেছে। অনুসন্ধান ও উৎপাদন কূপ খনন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি করা হচ্ছে। মাননীয় স্পিকার, আবিষ্কৃত হয়েছে নতুন নতুন গ্যাস ক্ষেত্র। সমুদ্রে গ্যাস অনুসন্ধান কাজ শুরু হচ্ছে। পাশাপাশি সরকার টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছে। জাতীয় জ্বালানি নীতি হালনাগাদ করা হয়েছে। মাননীয় স্পিকার, দেশ এখন ডিজিটাল। মানুষের হাতে ইন্টারনেট, ইমেল, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে সারা বিশ্বকে জানছে মানুষ। বলা চলে বিশ্ব এখন হাতের মুঠায়। এটা সম্ভব হয়েছে বর্তমান সরকারের আন্তরিকতা ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায়। মাননীয় স্পিকার, কার্যকর সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় একটি জাতির সামগ্রিক উন্নয়ন সাধিত হয়, কারণ এতে জনগণের প্রতিনিধিত্ব, অংশগ্রহণ নিশ্চিত হয়। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল ছায়া সরকারের ভূমিকা পালন করে। তারা সরকারের কাজের গঠনমূলক সমালোচনা করে, পরামর্শ দেয়। গণতন্ত্র চর্চায় সংসদের বিকল্প নাই। মাননীয় স্পিকার, সরকারি দল বিরোধী দল নিয়েই সংসদ, বিরোধী দলবিহীন সংসদ প্রাণবন্ত হয় না। মাননীয় স্পিকার, বিরোধী দল দীর্ঘদিন সংসদ বর্জন করে রাজপথে আন্দোলন নামে জনগণের দুর্ভোগ বাড়িয়েছিল। অবশেষে আজ তারা বুঝেছে সংসদেই সমাধানের একমাত্র পথ। বিরোধী দল এই বাজেট অধিবেশনে যোগ দিয়েছে। আশা করি তারা সংসদে থেকে গঠনমূলক অবদান রাখবেন। মাননীয় স্পিকার, আমার বিশ্বাস এই সংসদেই সমঝোতার মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণের প্রত্যাশা থাকে বেশি। তারা জানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই তাদের উন্নয়ন হয়। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় গত 4.5 বছরে প্রায় 400 কোটি টাকার উন্নয়ন হয়েছে। এর মধ্যে দাউদকান্দি ও মেঘনা উপজেলায় প্রায় 200 কিলোমিটার কাঁচা রাস্তা ও 4500 কিলোমিটার কাঁচা রাস্তা নির্মিত হয়েছে। মাননীয় স্পিকার, বিদ্যুতায়িত হয়েছে প্রায় 185 কিলোমিটার। নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে মাননীয় স্পিকার 6000 পরিবারকে। এছাড়া অসংখ্য ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান, মন্দির সহ বিভিন্ন স্থাপনা সংস্কার ও নির্মাণে মাননীয় সদস্য, আপনি 2 মিনিটে শেষ করুন। আমাকে সময় দেন ম্যাডাম। আমি নতুন এমপি, জানেন আমি নতুন এমপি। কারণ সংস্কারের কাজ হয়েছে পেন্নু বাবুরা সংস্কার ইতিহাস থেকে দাউদকান্দি পর্যন্ত 40 কোটি টাকা পেয়ে উমরাকান্দা বাবের চর রাস্তার কাজ শেষ হয়েছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা অভিমত হলো স্বাধীনতার পর 37 বছরে যে কাজ হয়েছে, বিগত 4 বছর দাউদকান্দি মেঘনার তার চেয়ে অনেক বেশি উন্নয়ন হয়েছে। এমন কোনো গ্রাম নাই যেখানে উন্নয়ন হয় নাই। সমগ্র এলাকার চিত্রই পাল্টে গেছে। মাননীয় স্পিকার, এর পাশাপাশি আমি ব্যক্তিগত উদ্যোগে
দাউদকান্দিতে 4টি বৃহৎ জনহিতকর কাজ সম্পূর্ণ করেছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ সংস্কার ও পরিধি বৃদ্ধি এবং ঐতিহাসিক কুতুব মিনারের আদলে গেটের আদলে একটি দৃষ্টিনন্দন গেট নির্মাণ করেছি। মাননীয় স্পিকার, আমি একজন মুক্তিযোদ্ধা। 1971 সালের 26শে মার্চ চট্টগ্রামে কুমিরা আমার নেতৃত্বে স্বাধীনতার সশস্ত্র যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। আপনি হয়তো জানেন সেই যুদ্ধে পাক বাহিনীর 152 জন নিহত হয়েছিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার নির্বাচনী এলাকায় স্বাধীনতার কোনো স্মারক ছিল না। আমি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আগামী প্রজন্মের জন্য দাউদকান্দিতে সুবিশাল মুক্তিযুদ্ধের স্তম্ভ নির্মাণ করেছি। মাননীয় স্পিকার, দাউদকান্দি পৌরসভায় প্রায় 8 বিঘা জমির উপর একটি নয়নবেরাম শিশুরাম নির্মাণ করেছি। মাননীয় স্পিকার, আপনাকে সহ সকল মাননীয় সদস্যদের আমার নির্বাচনী এলাকার সকলের সাব্যস্তনা দেখার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মাননীয় স্পিকার, গত 40 বছর ধরে একটি দাবি এই মহান সংসদে করে আসছি। বর্তমান সরকারের বেশ আলোচনায় বাজেট আলোচনা সে আলোচনা নতুন করে যাচ্ছি। দাবিটি হলো দাউদকান্দিকে হেডকোয়ার্টার করে কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলাকে প্রশাসনিক জেলায় রূপান্তর। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট। মাননীয় স্পিকার, 5টি সংসদীয় আসনে 7টি উপজেলা নিয়ে কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলা। সময়ের বিবর্তনে এটি এখন জেলা সমার দাবি রাখে। এতে প্রায় 40 লাখ মানুষের স্বার্থ জড়িত। আমাদের প্রত্যাশা। মাননীয় সদস্য, সময় সংকট, আপনি 1 মিনিটে শেষ করুন। 1 মিনিটে। ধন্যবাদ। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় করছি। মাননীয় স্পিকার, পরিশেষে আমি আপনার মাধ্যমে মহান সংসদে আমার কয়েকটা এলাকার দাবি জানাচ্ছি। প্রথম হলো কুমিল্লা থেকে দাউদকান্দি ঢাকা পর্যন্ত রেল স্থাপন। 2, দাউদকান্দি ব্যবসার প্রাণকেন্দ্র গৌরীপুরকে পৌরসভা উন্নতি করা। দাউদকান্দিকে আধুনিক নদীবন্দরে রূপান্তর করা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বলদাখাল থেকে সিরিয়ারচন রাস্তা করা। পেন্নে হুমনা রাস্তা করা। মেঘনা উপজেলা সদরকে পৌরসভা উন্নতি করা। মেঘনা জেলার চালিমেঙ্গা ইউনিয়নের পানকে গ্রান্ড বাংলা। মেঘনা উপজেলার চন্দনপুরকে নদী করা। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও ধন্যবাদ। মাননীয় স্পিকার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। খুদা হাফেজ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য সৈয়দ মহসিন আজি, মৌলভীবাজার 3, আপনার সময় 12 মিনিট। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশগ্রহণের জন্য আমাকে সুযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ। তার সাথে মহান জাতীয় সংসদের কর্ণধার হিসেবে স্পিকার নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা জননেত্রী শেখ হাসিনা একজন মেধাবী ও জ্ঞানগর্ভ ব্যক্তিত্ব হিসেবে স্পিকার আপনাকে মনোনয়ন দেওয়ায় তাকেও অভিনন্দন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি মৌলভীবাজার 3 আসনের থেকে নির্বাচিত সংসদ সদস্য। 2008 সালের 9ম জাতীয় সংসদের নির্বাচনে আমার নির্বাচনী এলাকায় মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ভোটাররা 33,000 ভোটের ব্যবধানে বিএনপির প্রভাবশালী নেতা প্রাক্তন অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে পরাজিত করে আমাকে জাতীয় সংসদে তাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেন। মাননীয় স্পিকার, মৌলভীবাজারের সাথে আপনার রক্তের সম্পর্ক বিদ্যমান, কারণ মৌলভীবাজার জেলার বড়লেখাতে আপনার মাতৃালয়। সুতরাং নানার বাড়ির বহু মধুর স্মৃতি আপনার মানসপটে লেপ্টে আছে। আপনার নানা জাস্টিস সিকান্দর আলী ছিলেন মৌলভীবাজার জেলার প্রথম হাইকোর্টের বিচারপতি। তাই আইন পেশা আপনার বংশের সাথে মিশে আছে। মৌলভীবাজার জনগণ আপনাকে আপনজন হিসেবে মনে করে। তার সাথে আমিও। মাননীয় স্পিকার, গণতান্ত্রিক দেশের বাজেট, জাতীয় বাজেট পেশ একটা অপরিহার্য রাষ্ট্রীয় উপাদান হিসেবে গণ্য। জাতির আশা, নিরাশা এবং সমস্যার সম্ভাবনার একটি প্রতিচ্ছবি তাতে ফুটে ওঠে। সরকারি দলের এটি বলে বাস্তবসম্মত এবং বিরোধী দল সেটাকে অবাস্তব এবং অসার বলে আসছে যুগের পর যুগ ধরে। তাই পেশকৃত বাজেট নিয়ে পক্ষ বিপক্ষের মন্তব্য এবং আলোচনা সমালোচনা থাকবেই। বাংলাদেশের ইতিহাসে মোট 22 বার বাজেট পেশ করেছে সিলেট বিভাগের অর্থমন্ত্রীরা, কারণ সিলেটের জনগণ প্রচণ্ডভাবে উচ্চবিলাসী বাজেট পেশ তাদের মন মানসিকতার ফসল। 2008 সালে প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে যে বিপুল ম্যান্ডেট নিয়ে মহাজোট ক্ষমতায় আসে,
তখন আমাদের ম্যানিফেস্টোতে ছিল দ্রুততম সময়ে দেশকে স্বনির্ভর ও মধ্যআয়ের দেশে রূপান্তরিত করার অঙ্গীকার। আমরা সেই লক্ষ্যে বাস্তবায়নের অত্যন্ত কাছাকাছি পৌঁছে গেছি। যদি বিরোধীরা বন্ধুরা সংসদে এসে তাদের দায়িত্ব পালন করতেন বা আমাদের গঠনমূলক সমালোচনা করতেন, তাহলে আমরা অনেক ভুল ত্রুটি শুধরে প্রবৃদ্ধির হার 2 ডিজিটে নিয়ে যেতে সক্ষম হতাম। তারপরও আমরা যে উন্নয়নের ধারা রচিত করেছি তাতে আমরা আশা করি 2020 সালের স্থলে 2016 সালের মধ্যে আমরা মধ্য আয়ের দেশে রূপান্তরিত হতে সক্ষম হব। বাজেটের মূল বিষয় হচ্ছে বাস্তবায়ন। আমাদের সুযোগ্য অর্থমন্ত্রী যেভাবে মহাজোট সরকারের ডিজিটাল বাজেট বাংলাদেশ বাস্তবায়নের রোডম্যাপ অনুযায়ী প্রথম বাজেট প্রণয়নের পর থেকে মহাজোট সরকারের সর্বশেষ বাজেট যে হারে প্রবৃদ্ধি দেখাতে সক্ষম হয়েছে তা অতীতে কোনো অর্থমন্ত্রী তা দেখাতে সক্ষম হয়নি। পাশাপাশি তার বাজেট বাস্তবায়নের ব্যাপারে তার দিক নির্দেশনা দক্ষতা ও প্রশংসার দাবি রাখে। সেই আলোকে আমি 4টি বাজেটে প্রণীত হয়েছে তার বাস্তবায়ন সম্ভব হয়েছে। এবারের বাজেটও তার ব্যতিক্রম নয়। একটি উচ্চবিলাসী আকুতি নিয়ে এই বাজেট প্রণীত হয়েছে। বিরোধী দলের বন্ধুরা এটি বড় মাপের রঙিন বেলুন। আমিও তাদের সাথে কণ্ঠ মিলাবো, তবে এটা হাওয়া ভবনের হাওয়া ভর্তি বেলুন নয় যে দমকা বাতাসে ফুটে যাবে। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী কর্তৃক বাজেটে একটি আত্মনির্ভরশীলতার দলিল বলেই গণ্য। বাজেট বৈদেশিক সাহায্য নির্ভরশীলতা কমিয়ে আনা হয়েছে। নিজের পায়ে দাঁড়ানোর একটি প্রত্যয় তাতে স্পষ্টতর হয়ে উঠেছে। অভ্যন্তরীণ রাজস্ব খাতে প্রাধান্য দেওয়া হয়েছে। বড় কথা হচ্ছে বাজেটের পদ্মা সেতুর নির্মাণে দেশীয় অর্থায়নের উপর নির্ভর করা হয়েছে, যা আমি মনে করি এই সঠিক সিদ্ধান্ত। আত্মনির্ভরশীলতা বড় পদক্ষেপ। এই পদক্ষেপ প্রমাণ করছে আগামীতে বাংলাদেশ তার নিজের পায়ে হাঁটার শক্তি অর্জন করবে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হলেও শিক্ষা খাতকেও অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এটি ডিজিটাল বাংলাদেশ গড়ার চিন্তাধারার ফসল। জাতি শিক্ষিত না হলে আমাদের বাড়তি জনসংখ্যার সবসময় সমস্যা হিসেবে চিহ্নিত হবে। একমাত্র শিক্ষাই জনগণকে সম্পদে রূপান্তরিত করতে সক্ষম। তাই আমি মনে করি শিক্ষা খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা পর্যায়ক্রমে আরও বৃদ্ধি করা উচিত। মাননীয় স্পিকার, বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় উপাদান হচ্ছে রাজস্ব আদায়। অভ্যন্তরীণ রাজস্ব আদায়ে আরও আধুনিক ও যৌগোপযোগী করা প্রয়োজন। রাজস্ব কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, পুরস্কার প্রদানের ব্যবস্থা করা উচিত, যাতে তারা তাদের কর্মের প্রতি আরও উৎসাহিত হয়। রাজস্ব কর্মকর্তারা যত বেশি দক্ষ, সৎ, পরিশ্রমী হবেন, আমাদের অভ্যন্তরীণ সম্পদ আহরণ আরও তত বৃদ্ধি হবে। মাননীয় স্পিকার, এখন আমি আমার নির্বাচনী এলাকার সম্পর্কে গত 4 বছরের যে ব্যাপক উন্নতি সাধন করতে সক্ষম হয়েছি তার একটি সুচিত্র প্রতিবেদন আপনার মাধ্যমে জাতীয় সংসদে তুলে ধরছি। আমার নির্বাচনী এলাকার জনগণ আকাশচুম্বী প্রত্যাশা দিয়ে আমাকে নির্বাচিত করেছে। আমি জননেত্রী আমি দীর্ঘ 4 বছরে আমার সংসদীয় এলাকা মৌলভীবাজার সদর ও রাজনগরের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ নজরদারিতে ব্যাপক উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছি। বিগত 4 বছরে আমার নির্বাচনী এলাকায় এলজিডির আওতায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 120 কিলোমিটার নতুন রাস্তা পাকাকরণ করেছি। আরও 30 কিলোমিটার নতুন রাস্তা পাকাকরণ করার প্রক্রিয়াধীন আছে। আমার নির্বাচনী এলাকায় 29টি প্রাথমিক বিদ্যালয়ে পাকা ভবন নির্মাণ ও 68টি প্রাথমিক বিদ্যালয়ে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করেছি। গত 4 বছরে আমার নির্বাচনী এলাকার মাধ্যমিক পর্যায়ে 6টি স্কুলে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। বাকি 4টি স্কুলে নতুন ভবন নির্মাণ প্রক্রিয়াধীন আছে, যাহা যথেষ্ট নয়। আমার নির্বাচনী এলাকায় আরও কমপক্ষে 6টি মাধ্যমিক স্কুল ভবন নির্মাণ অত্যাবশ্যক।
আমার নির্বাচনী এলাকায় অনার্স মাস্টার্স কলেজ মাত্র 3টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 3টি, কামিল মাদ্রাসা 1টি, ফাজিল মাদ্রাসা 1টি, দাখিল মাদ্রাসা 11টি। 34 সনে প্রধানমন্ত্রী সফরকালে একটি পলিটেকনিক ইনস্টিটিউট ও 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল চালু করেন, যাহা আমাদের রোগীদের চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আমরা সেই সাথে দাবি করছি আমাদের 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটি পর্যায়ক্রমে একটি মেডিকেল কলেজে রূপান্তরিত করার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, কৃষিক্ষেত্রে বিগত 4 বছরে ব্যাপক সফলতা এসেছে। বর্তমান কৃষি বান্ধব সরকারের সঠিক পদক্ষেপ ও সহযোগিতার ফলে 2013 সাল পর্যন্ত কৃষিক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। আমার এলাকার প্রথমবারের মতো 30,000 কৃষককে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করা হয়েছে। 21,000 কৃষক ও 10 টাকায় অ্যাকাউন্ট খোলার সুযোগ পেয়েছে। 2009 সাল থেকে এ যাবৎ 15,000 কিষানি বিনামূল্যে সার সহায়তা প্রদান করা হয়েছে। 22,000 কৃষককে সেচের জন্য ডিজেল ভর্তুকি হিসাবে 1,80,00,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হয়েছে। খামার যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় প্রথমবারের মতো 25% ভর্তুকি মূল্যে 4টি ট্র্যাক্টর ও 182টি পাওয়ার টিলার দরিদ্র কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। জাইকা ও এলজিডির যৌথ সহায়তায় ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় 3টি খাল যথাযথ কুদালিছড়া, লেখাবিল, কচুয়া খাল খনন সমাপ্ত হয়েছে। রাজনগর উপজেলার কলমিছড়া, ভেলাজান ছড়া, ধামাইছড়া ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় কাজ শুরু করেছে। এই ক্ষুদ্র সেচ প্রকল্পের মাধ্যমে 7,000 হেক্টর জমি নিবিড় চাষাবাদের আওতায় আসবে। ফলে যেভাবে খাদ্য উৎপাদন ব্যাপক হারে বাড়বে, তেমনি মাছ উৎপাদনের মাধ্যমে আমিষের চাহিদাও মিটবে। বর্তমান কৃষি বান্ধব সরকার নন ইউরিয়া সারের কম মূল্য কমানো ও অধিক পরিমাণ উন্নত বীজ সরবরাহ ও বহুমুখী প্রযুক্তি সম্প্রসারণের ফলে বিগত 4 বছরে 6,000 মেট্রিক টন খাদ্যশস্য ও 5,000 মেট্রিক টন সবজি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের সহায়তায় গত 4 বছরে 1 লক্ষটি ফলজ, 50,000টি ঔষধি এবং 5 লক্ষটি বনজ গাছ রোপণ করা হয়েছে। মাননীয় স্পিকার, এদেশে সম্ভাবনার খাতের অন্যতম হচ্ছে হাওর ও পাহাড়ি অঞ্চল। সমতল তথা কৃষি ভূমির প্রতি নজর দেওয়া ফলে দেশ এখন খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে। পাকিস্তানের আমলে 7 কোটি মানুষের দেশে খাদ্য ঘাটতি ছিল 2.5 লক্ষ টন। এখন জনসংখ্যা 17 কোটি উন্নীত হয়েছে, কিন্তু খাদ্য ঘাটতি নেই। কৃষির উপরে গুরুত্ব দেওয়ার ফলে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে, কিন্তু সম্ভাবনায় পাহাড় ও হাওর অঞ্চলের এখনও অবহেলিত রয়েছে। আমার নির্বাচনী এলাকায় সদরে একটি কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে, যা লেবু, কমলা জাতীয় ফলের গবেষণা হয়ে থাকে। এই গবেষণা ইনস্টিটিউটের বরাদ্দ এত কম যে কর্তৃপক্ষের গবেষণা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তাই এই 2 খাতে বার্ষিক বরাদ্দ বৃদ্ধি করে উন্নয়ন পদক্ষেপ নেওয়া হলে তার ফলাফল মিলবে দ্রুত গতিতে। অন্যান্য খাত থেকে তাই কাটছাট করে উক্ত 2 খাতে উন্নয়নের লক্ষ্যে বরাদ্দ বৃদ্ধির সুপারিশ করছি। এইভাবে নদীমাতৃক দেশের নদী ভরাট হয়ে আবহাওয়ান বাংলার নদীপথ হুমকিগ্রস্ত হয়ে পড়েছে। এই হুমকিগ্রস্ত মোকাবেলা ছোট বড় নদীগুলোকে ড্রেজিং করার লক্ষ্যে বরাদ্দকরণ হচ্ছে সময়ের দাবি। হাওর ও নদীর উন্নয়ন হলে আমিষের চাহিদা পূরণ হবে এবং আন্তর্জাতিক বাজারে মাছের সরবরাহ বৃদ্ধি পেলে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়বে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় মনু নদী প্রকল্প অবস্থিত। এই প্রকল্পের আওতায় একটি পাম্প হাউস, একটি সুইচ গেট, শুষ্ক মৌসুমে মনু নদীর উপরে সেই সুইচ গেট বন্ধ করে পুরো প্রকল্প এলাকায় খালের মাধ্যমে পানি সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু দুঃখের বিষয়, এই প্রকল্পের পাম্প হাউসে 8টি কেএস। মাননীয় সদস্য, আপনি 2 মিনিটে শেষ করুন।
32 বছর আগে স্থাপন করা হয়েছিল। এই পাম্পগুলি এখন সম্পূর্ণ অকেজ হইয়া গিয়াছে, তাই বর্ষা মৌসুমে প্রকল্পের ভিতরে জলাবদ্ধতার কারণে ফসল উৎপাদনের সম্ভাবনা হয় না। তাই আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে, পানি সম্পদ মন্ত্রীকে উক্ত পাম্পগুলি পরিবর্তন করে নতুন পাম্প স্থাপন করার জন্য অনুরোধ করেছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় 11টি চা বাগান আছে। এক অদৃশ্য হাতের কারণে আমার চা বাগানের শ্রমিকরা রেশন সুবিধার থেকে বঞ্চিত, অথচ আমার জেলার অন্যান্য সংসদীয় এলাকায় বাগানের শ্রমিকরা নিয়মিত রেশন পেয়ে থাকে। আমি আপনার মাধ্যমে মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, তিনি যেন আমার নির্বাচনী এলাকার 11টি চা বাগানের চা শ্রমিকদের রেশনের আওতায় আনার ব্যবস্থা গ্রহণের করেন। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার প্রবাসী অধ্যুষিত যাদের কষ্টে বৈদেশিক মুদ্রা অর্জনে আমাদের বৈদেশিক মুদ্রার তহবিলে সমৃদ্ধ করেছে, অথচ আমাদের প্রবাসী বিপুল সংখ্যক বিদ্যুৎ থেকে বঞ্চিত। সরকার সিএসডিপি প্রকল্পের আওতায় আমার নির্বাচনী এলাকায় 65 কিলোমিটার বিদ্যুৎ সম্প্রসারণ লাইন এর কাজ চলিতেছে। সরকারের 18 লক্ষ গ্রাহক প্রকল্পের আওতায় এক অদৃশ্য হাতের কারসাজিতে আমার নির্বাচনী এলাকায় মাত্র 155 কিলোমিটার লাইন বরাদ্দ দেওয়া হয়েছে, অথচ আমার নির্বাচনী এলাকায় চাহিদা 1700 কিলোমিটার। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, সিলেট বিভাগের 19টি সংসদীয় আসনের মধ্যে আয়তন ও জনসংখ্যায় আমার আসনটি সর্ববৃহৎ, অথচ বিদ্যুৎ সম্প্রসারণ লাইনের বিতরণ ক্ষেত্রে আমার জনগণের বৈষম্য শিকার হয়েছে। আমি আপনার মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে জননেত্রী শেখ হাসিনা আমাকে এই এলাকার নির্বাচনী দেওয়ার জন্য তাকেও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আপনাকে সবাইকে ধন্যবাদ। মাননীয় সদস্য, মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ এনামুল হক, চাপাই নবাবগঞ্জ 1, আপনার সময় 18 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি বিশ্বের অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার রূপকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যা সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের দৃঢ় নেতৃত্বের ফলে আমরা একটা স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করতে পেরেছি। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ তার পরিবারের সদস্যবৃন্দ যারা নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বঙ্গবন্ধুর সুযোগ্য সহকর্মী, জাতীয় 4 নেতা এবং 52 থেকে আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন। সশস্ত্র চিত্তে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও অমর শহীদদেরকে, স্মরণ করছি তাদের আত্মত্যাগের কথা। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 22 জন দেশপ্রেমিক 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড আক্রমণে যারা নির্মমভাবে নিহত শহীদ জাতীয় শ্রমিক লীগের নেতা হাসানুল্লাহ মাস্টার, শাহ AMS কেবরিয়াকে। আমি মহান আল্লাহর কাছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহকর্মী, সদালাপী, মিষ্টভাষী প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানকে। সর্বজন স্বীকৃত এই নেতা দলমতের ঊর্ধ্বে এক অনন্য সাধারণ উচ্চতায় নিজকে নিয়ে গেছিলেন। তার মৃত্যুতে দেশ হারিয়েছে একজন সৎ, আদর্শবান ও ত্যাগী নেতা। আমরা হারিয়েছি একজন অভিভাবক। আমি তাজরিন ফ্যাশন এই ভয়াবহ অগ্নিকাণ্ড এবং রানা প্লাজায় নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই মহান জাতীয় সংসদে 2013-14 অর্থবছর বাজেট নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এই মহান সংসদে স্পিকার নির্বাচিত হওয়ায় আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাননীয় স্পিকার, আপনি জানেন যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা দেশের দুঃখী মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তারই আলোকে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট প্রণয়ন করেছেন, সেজন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার
প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়নে যে দিক নির্দেশনা দিয়েছেন, বিদ্যুৎ জ্বালানি খাতের উন্নয়নের যে নির্দেশনা দিচ্ছেন, সেজন্য তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী জাতির প্রত্যাশা ও আশাকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু মহান জাতীয় সংসদে একটি জনকল্যাণমুখী বাজেট স্থাপন করেছেন। 2,22,491 কোটি টাকার বাজেট আপাত দৃষ্টিতে বিশাল মনে হলেও এটি বাস্তবায়নযোগ্য এবং যুগোপযোগী বাজেট। বাজেট ডকুমেন্টের সাথে বিদ্যুৎ জ্বালানি খাত উন্নয়নের পথনকশা, অগ্রগতি ধারা শীর্ষক একটি পুস্তিকা আপনারা সকলে দেখেছেন। উক্ত পুস্তিকায় বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে সমস্ত কার্যক্রম নেওয়া হয়েছে তা সবিস্তারে বর্ণনা করা হয়েছে। প্রতি বছরে না এবারও এই পথনকশায় প্রণয়ন করায় মাননীয় অর্থমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, এই সংসদে বিদ্যুৎ ও জ্বালানি সেক্টর সম্পর্কে বলার আগে প্রথমেই আমি একটি সুসংবাদ দিতে চাই। আমার বক্তব্য সুসংবাদটি হলো, গত 15 জুন 2013 তারিখে এ যাবৎকালের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে 6,435 মেগাওয়াট। পক্ষান্তরে 2009 সালে আমরা ক্ষমতা গ্রহণের পূর্বে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছিল 3,268 মেগাওয়াট। আমাদের নির্বাচনী ইস্তাহারে উল্লেখ ছিল বিদ্যুৎ উৎপাদন 2011 সালের নাগাদ 5,000 মেগাওয়াট এবং 2013 সালের মধ্যে 7,000 মেগাওয়াটে উন্নতি করব। আমরা শুধু এই লক্ষ্যমাত্রা অর্জনই করিনি, অতিক্রমও করেছি। এই বছরে আরও 1271 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়ে মোট দৈনিক উৎপাদন 7,706 মেগাওয়াটে উন্নতি হবে, যাহা 2 গুণেরও বেশি। মাননীয় স্পিকার, 2013-14 অর্থবছরের বাজেট বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরে 11,351 কোটি 20 লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব করায় আমি মাননীয় অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রস্তাবিত 2013-14 অর্থবছরে উন্নয়ন বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। আমি মনে করি দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে এ বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। মাননীয় স্পিকার, দারিদ্র্য বিমোচন, আর্থসামাজিক উন্নয়নের মূল চালিকা শক্তি বিদ্যুৎ। বর্তমান সরকার 2021 সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিদ্যুৎ সমস্যার সমাধানে এবং বর্তমান সরকারের নির্বাচনী ইস্তাহার বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যুৎ খাতের উন্নয়নে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে। বিদ্যুতের অপরিসীম গুরুত্বের কথা বিবেচনা করে সরকার বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি সহ এ খাতের সার্বিক সুষম উন্নয়নের তাৎক্ষণিক, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর 2009 সালে 5,452 মেগাওয়াট থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে 9,151 মেগাওয়াটে উন্নতি হয়েছে। বর্তমান সরকারের মেয়াদকালে স্বাক্ষরিত মোট 68টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ইতিমধ্যে 2,876 মেগাওয়াট ক্ষমতা 35টি বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে। 6,000 760 মেগাওয়াট ক্ষমতার 33টি বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে নির্মাণাধীন রয়েছে। এছাড়াও 4,224 মেগাওয়াট ক্ষমতার 20টি প্রকল্পের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। 2013 থেকে 2017 সালের মধ্যে অতিরিক্ত 12,910 মেগাওয়াট ক্ষমতাশূন্য বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান 2010 অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের নিমিত্তে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় 2021 সালের 24,000 মেগাওয়াট এবং 2030 সালের 39,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা হবে প্রায় 50%। মহাপরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে নিউক্লিয়ার এনার্জি থেকে প্রায় 4,000
মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য অপেক্ষাকৃত কম মূল্যের জ্বালানি কয়লাভিত্তিক বৃহৎ বেস লোড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে প্রায় ৩,৮৩৮ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভারতের সাথে যৌথ উদ্যোগে খুলনায় রামপালে ১৩২০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে এবং সরকারি খাতে অন্যান্য জায়গায় ১২০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্যতা যাচাই শেষ পর্যায়ে রয়েছে। মাননীয় স্পিকার, প্রতিবেশী ভারত, নেপাল, ভুটান ও মায়ানমার হইতে বিদ্যুৎ আমদানির সম্ভাব্য উপায়ের উদ্ভাবনের কাজ চলছে। ভারত হইতে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রীর পর্যায়ে সিদ্ধান্তের আলোকে আশা করি আগামী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৩ মধ্যেই ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আনা সম্ভব হবে। মাননীয় স্পিকার, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে ৯০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তার আগে আমরা শুধু কিলোওয়াটই করতাম, আর এই উদ্যোগ নেওয়া হবে সেই সাথে সাথে বিদ্যুতের দক্ষ ও সাশ্রয়ী ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। মাননীয় স্পিকার, এই সরকারের আমলে প্রায় ৪৫ লক্ষ বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে, যার ফলে ১,৫০,০০,০০০ জনগণ এই বিদ্যুতের সুবিধা পাচ্ছে। জানুয়ারি ২০০৯-এ বাংলাদেশের মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল ২২০ ইউনিট, যা বর্তমানে ২৯২ ইউনিটে উন্নীত হয়েছে। বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর হার ২০০৯ সালে ৪৭% থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে ৬০% উন্নতি হয়েছে। বিদ্যুতের সিস্টেম লস ২০০৯ সালে প্রায় ১৬% থেকে ছিল, বর্তমানে তা ১১.৮% নেমে এসেছে। সরকার স্বল্পমেয়াদী পরিকল্পনার আওতায় বিদ্যুৎ ঘাটতি মোকাবিলার জন্য কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করে। কুইক রেন্টাল পদ্ধতি ছাড়া এত দ্রুত বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হতো না। ফলে সার্বিক বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধির আওতায় অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে, যা আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অন্যথায় সামষ্টিক অর্থনীতির অন্যান্য সূচক, কর্মসংস্থান, দারিদ্র দূরীকরণ বিরূপ প্রভাব পড়ত। সার্বিকভাবে এটা স্বীকার করতে হবে যে গত ৪ বছরে কুইক রেন্টাল সহ মোট ৩,৮৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি এবং লোডশেডিং উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনা একটি বিরাট অর্জন। এই অগ্রগতি থেকে এটাই প্রতীয়মান হয় যে কুইক রেন্টালের মতো বিকল্প গ্রহণ না করা হলে বিদ্যুতের পরিস্থিতি আরও ভয়াবহ হতো। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS কর্তৃক মে ২০১৩-তে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট ইন বাংলাদেশ প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট শীর্ষক একটি গবেষণার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ২০১১-১২ অর্থ বছরে রেন্টাল প্রকল্প হতে উৎপাদিত বিদ্যুৎ মোট দেশজ উৎপাদনের GDP ২৩,৩১২ কোটি টাকা হতে ৫৪,২২৬ কোটি টাকার অবদান রেখেছে ১৯৯৫-৯৬ মূল্যমানে। ২০১১-১২ মূল্যমানে হিসাব করলে এই অবদান ৫২,০৯৩ কোটি হতে ১,২১,১৬৮ কোটি টাকা পর্যন্ত প্রাক্কলন করা হয়েছে। এটা এই BIDC-র এই রিপোর্টের মধ্যে আছে। আমি এই সম্বন্ধে একটু কথা বলতে চাই, সেটা হলো যে পাওয়ার প্ল্যান্টটা কিন্তু একটা টেকনিক্যাল এবং এটা ক্যাপিটাল ইন্টেনসিভ একটা প্রজেক্ট। যেখানেই করা হয় এখানে ক্যাপিটাল মেশিনারি এবং অন্যান্য জিনিসপত্র আমাদের দেশ থেকে বিদেশে যেখানেই তৈরি করতে খরচ মোটামুটি একই রকম হয়। বিদ্যুতের উৎপাদনের যে ট্যারিফ সেইটা নির্ভর করতেছে কম বেশি জ্বালানির উপরে। আমাদের কাছে যে জ্বালানি যত সহজ হবে, আমরা এতদিন গ্যাসে করতাম, গ্যাসকে আমরা এখন ফার্টিলাইজারে দিতে হয়, আমাদের অন্যান্য আরও গুরুত্বপূর্ণ জায়গাতে দিতে হয়, কৃষিতে দিতে হয়, যার জন্য আমাদের যেহেতু পাওয়ার প্ল্যান্ট অনেক বেড়েছে সেহেতু পার্সেন্টেজ হিসাবে আমাদের বা ভলিউম হিসাবে আমাদের এই ঠিক থাকলেও কিন্তু আমাদের চাহিদার তুলনায় অনেক কম। যাই হোক, আমি এখন এই কথাই বলতে চাই যে এই কথা নিয়ে যে সমস্ত কথাবার্তা হয়, আমি এটাই বলতে চাই যে এটা টেকনিক্যাল এবং এটা হলো একটা ক্যাপিটাল ইন্টেনসিভ মেশিনারি। যেখানেই করেন আপনি, আমেরিকাতে করলেও
তার থেকে আমাদের এখান থেকে বরং দাম কম হওয়ার কথা, কিন্তু তাদের ট্যারিফ দেখেন এবং বাংলাদেশের ট্যারিফ দেখেন। কারণ সরকার এখানে ইনভেস্টমেন্ট হিসাবে যে ভর্তুকি দেয় যাতে জনগণের আর্থিক এবং সামাজিক অবস্থার উন্নতি হয়। মাননীয় স্পিকার, দেশের আর্থসামাজিক উন্নয়ন, শিল্পায়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জ্বালানি উৎসের বহুমুখীকরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের 25টি গ্যাস ক্ষেত্রের মধ্যে উৎপাদনরত 19টি গ্যাস ক্ষেত্রে 84 গ্যাস কূপ থেকে প্রতিদিন 2260 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হচ্ছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় গ্যাসের দৈনিক উৎপাদন ছিল 1750 মিলিয়ন ঘনফুট। সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় দৈনিক 510 মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। মাননীয় স্পিকার, 2015 সালের মধ্যে দৈনিক অতিরিক্ত 1560 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের কার্যক্রম চলছে। অতিরিক্ত উৎপাদিত 500 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের জন্য প্রথমবারের মতো 36 ইঞ্চি পাশের বিবিয়ানা ধনুয়া 137 কিলোমিটার, আশুগঞ্জ বাখরাবাদ 30 ইঞ্চি পাশের 61 কিলোমিটার গ্যাস সঞ্চালনের পাইপলাইন নির্মাণ কাজ 2013 সালের মধ্যে সমাপ্ত হবে। দেশের গ্যাস সংকট দ্রুত নিরসনের লক্ষ্যে রাশিয়ার গ্যাসপ্রমের মাধ্যমে 10টি উন্নয়ন কূপ খনন হচ্ছে। এর ফলে দৈনিক প্রায় 250 থেকে 300 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। ব্যাপেক্সকে আমাদের একমাত্র আমাদের নিজস্ব কোম্পানি, সেই ব্যাপেক্সকে শক্তিশালী করা হয়েছে। তারা নিজস্ব উদ্যোগে সারা দেশে জরিপ চালিয়ে বিভিন্ন স্থানে নতুন নতুন গ্যাস প্রাপ্তির বিষয়ে নিশ্চিত করেছে। ব্যাপেক্স উদ্যোগে ইতিমধ্যে দৈনিক 65 থেকে 70 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কম্প্রেসার স্টেশন, হবিগঞ্জের মুচাইতে কম্প্রেসার স্টেশন স্থাপনের মাধ্যমে অতিরিক্ত 100 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তাছাড়া আশুগঞ্জ, এলেঙ্গাতে 2টি কম্প্রেসার স্টেশন নির্মাণের কাজ 2013 সালের মধ্যে শেষ হবে বলে আশা করছি। এর ফলে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহ বৃদ্ধি করা সম্ভব হবে। জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে কাতার হইতে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এলএনজি আমদানির জন্য এমইউ স্বাক্ষরিত হয়েছে। আমদানিকৃত এলএনজি পূর্ণ গ্যাসে রূপান্তর করে দৈনিক প্রায় 500 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করার লক্ষ্যে একটি ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক তেল কোম্পানি আইওসির দ্বারা প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের আওতায় 7টি ব্লকে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অফশোর মাননীয় স্পিকার, আমাকে কমপক্ষে 5 মিনিট একটু দয়া করে বাড়িয়ে দেন, তা নাহলে আমার এ সম্বন্ধে বলা হবে না। বড় প্রক্রিয়া কোল মাইনিং লিমিটেড দৈনিক প্রায় 4000, যেটা আগে 1600 মেগাওয়াট, 1600 মেট্রিক টন, যেখানে উৎপাদিত প্রায় ডবল আমরা উৎপাদিত করছি। এলপিজি গ্যাসের চাহিদা অনেক আছে, সেই হিসাবে দেশে সরকারি পর্যায়ে 22,000 মেট্রিক টন এলপিজি উৎপাদন ও বেসরকারি পর্যায়ে 60,000 মেট্রিক টন। সরকার প্রতিদিন বার্ষিক 1 লক্ষ টন ক্ষমতা সম্পন্ন 2টি এলপিজি প্লান্ট স্থাপন করেছে এবং বেসরকারি পর্যায়ে প্লান্ট স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। যেটা বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবির খনিজ সম্পদ অনুসন্ধান, আবিষ্কার, মূল্যায়ন ও ভূবিজ্ঞান বিষয়ে গবেষণা অব্যাহত রেখেছে, যার ফলে এই আমাদের সম্মিলিত সহজবদ্ধ ত্রিপার্শ্বিক উপাত্ত গ্রহণ করায় জিএসবি বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভূতাত্ত্বিক ও ভূপ্রাকৃতিক মানচিত্র সহ দুর্যোগ এলাকা চিহ্নিত কাজ সম্পন্ন করেছে। দিনাজপুরে হাকিমপুরে লোহার আকরিক ও চুনাপাথরের সন্ধান পাওয়া গেছে। মাননীয় স্পিকার, দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণের মাধ্যমে সরকারি প্রকল্প 2021 বাস্তবায়ন কার্যকর ভূমিকা রাখতে জ্বালানি ও খনিজ সম্পদ এবং এর অঙ্গ প্রতিষ্ঠান সমন্বয় চালিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ অধিকার দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ প্রদান করা আমি মাননীয় অর্থমন্ত্রীকে আবার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি এই সেক্টরে নিয়ে আলোচনা অংশগ্রহণ করেছেন এবং এই সেক্টরের উন্নয়নে বিভিন্ন মূল্যবান পরামর্শ প্রদান করেছেন। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার প্রতিনিধিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি এখন আমার এলাকা সম্বন্ধে কিছু বলতে চাই।
এলাকা মাননীয় স্পিকার, আমার আরও বক্তব্য ছিল কিন্তু সময় হবে হয়তো বলতে পারছি না, তো আমাকে একটু টাইম যদি বাড়িয়ে দেন। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ গতিশীল নেতা ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নের ছোঁয়া যেমন সারা দেশে লক্ষণীয়, ঠিক তেমনই আমার এলাকা চাঁপাইনবাবগঞ্জে এই ছোঁয়া লেগেছে। ত্রাণ, শিক্ষা, বাণিজ্য বহুমুখী, জনস্বাস্থ্য প্রকৌশলী, মহিলা বিষয়ক অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশলী এবং এছাড়াও আমাদের সবচেয়ে আমি যেখানে অন্যান্য জায়গার তুলনায় আমার এলাকা তো যে কথা বলতে গেলে অনেক হয়েছে, যেটা 25 বছর বা 30 বছর হয়নি, সেই কাজগুলো আমাদের কালভার্ট, ব্রিজ এবং সেফটি নেটওয়ার্কের সাথে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, উন্নয়নমূলক কাজ যে কাজগুলো হয়েছে আমি সেটা চ্যালেঞ্জ দেখতে পারি যে 25 বছরে আমাদের আমলে যে কাজটা যে 5 বছরে যা হয়েছে তা 25 বছরও হয়নি। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি 5 মিনিটে শেষ করুন। বলতে চাই সেটা হলো যে আপনারা অবগত আছেন 28/2/2013 তারিখে জামাত শিবির হরতালে চলাকালে জামাত শিবির তাদের মদত প্রদানকারী সংগঠনের কয়েক হাজার দুষ্কৃতী আমার নির্বাচন এলাকা কানসাটে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে প্রায় 6 ঘন্টা ব্যাপী হামলা চালায়, আবাসিক ভবন সহ সেন্টারে মালামাল, যানবাহন সহ সকল স্থাপনা অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। এই মধ্যযুগীয় তাণ্ডব বর্বতায় সদর দপ্তরের বৈদ্যুতিক উপকেন্দ্রে পড়ে যায়। 2023 সেচ গ্রাহক সহ 35,000 গ্রাহককে 15টা ইউনিয়ন অন্ধকারে থাকে। এত বিপুল পরিমাণ সরকারি ক্ষতির সাথে সাথে জনগণের যে ক্ষতি হয়েছে পরবর্তী এবং এটা অপূরণীয় ক্ষতি, কাজেই এটা প্রমাণ করে আমরা যদিও খুব তাড়াতাড়ি এটাকে জনগণের দিকে তাকিয়ে এত ক্ষতি হওয়ার পরে আমাদের মালামালের অভাব থাকা সত্ত্বেও সেগুলোকে একত্রে করে আমরা বিদ্যুৎ পুনঃস্থাপন করেছি। আমি আপনাকে এটাই বলতে চাই যে বিএনপি জামাত সরকারের আমলে 2060 সালে 4 জানুয়ারি বিদ্যুতের দাবিতে এই কানসাটের আন্দোলন হয় এবং তৎকালীন সরকারের আন্দোলন দমন করতে গিয়ে 17 জন নিরহ মানুষকে হত্যা করা হয়। অপরদিকে আমাদের সরকার ক্ষমতা আসার পর 4 বছর এই কানসাটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে, যা এই গণবিরোধী জামাত শিবির ও তাদের মদত প্রদানকারী সহ্য হয়নি, তাই তারা ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই, পাশাপাশি তাদেরকে এই ধরনের জঘন্য কাজ থেকে বিরত থাকার জন্য জনগণের সাথে আমি আহ্বান জানাই। মাননীয় স্পিকার, 2021 সালের স্বাধীনতার 50 বছর পূর্তিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মধ্যময় দেশে উন্নতি করার লক্ষ্যে যে লক্ষ্য নিয়ে রেখেছে তার বলিষ্ঠ নেতৃত্বে জনগণের সহায়তায় আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও অর্জন করতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আছেন, তার মূল্যবান দিক নির্দেশনা ও পরামর্শের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য বেগম পিনু খান, মহিলা আসন 49, আপনার সময় 10 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার নেত্রী, জাতির জনকের কন্যা, দেশরত্ন গণতন্ত্রের মানুষ কন্যা, দুঃখী মানুষের আশ্রয়স্থল জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। আমার নেত্রী আমাকে সংসদ সদস্য করে সংসদে আসার এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন, যার জন্য আজ আমি সংসদে দাঁড়িয়ে বাজেটের উপর আলোচনা করার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, সর্বপ্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক স্বাধীন বাংলার স্থপতি মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গমাতা মহিষী নারী শেখ ফজলাতুন্নেসা মুজিবের প্রতি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলের প্রতি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 15 আগস্ট কাল রাতে ঘাতকদের হাতে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 75-এর 3 নম্বর জেলখানায় নিহত 4 জাতীয় নেতাকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 21 আগস্টে গ্রেনেড হামলায় নিহত সাবেক মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আইবি রহমান সহ 24 জন নেতা কর্মীদের। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদদের। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী যুগোপযোগী বাজেট পেশ করার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। বর্তমান সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন বিশ্বমন্দার কারণে বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থা বিরাজ করছিল, যার প্রভাব পড়েছিল বিশেষ
সব দেশে। কাজে বর্তমান সরকার দেশ পরিচালনার পুরো সময় বিশ্ব অর্থনৈতিক গতি ধারা মোটেও বর্তমান সরকার অনুকূলে ছিল না। এ কারণে শুরু থেকেই বিশ্ব মন্দা মোকাবেলায় বর্তমান সরকার সর্বশক্তি নিয়োগ করে এবং বিশাল সফলতা অর্জন করে। বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যে বর্তমান সরকার গড়ে 6% উপর প্রবৃদ্ধি বজায় রাখতে সক্ষম হয়েছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ বর্তমান সরকার অন্যতম সাফল্য। বিশ্ব অর্থনৈতিক মন্দা থাকা সত্ত্বেও আমদানি রপ্তানি খাতে প্রবৃদ্ধি বিশাল অর্জন। বিশ্ব মন্দার সত্ত্বেও উন্নয়নশীল ও বিকশমান দেশসমূহের সাথে তাল মিলে বর্তমান সরকার সতর্ক দূরদর্শী অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি গতি অব্যাহত রাখতে সক্ষম হয়েছিল। গত 4 বছরে বাংলাদেশে গড় জিডিপি প্রবৃদ্ধি ছিল 6.2%। মাননীয় স্পিকার, নারী সার্বিক উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার জাতীয় নারী নীতি 2011 প্রণয়ন করেছে। নারী ও শিশুদের প্রতি হিংসা রোধে পারিবারিক সহিংসতা আইন 2010 এবং জাতীয় শিশু নীতি 2011 প্রণয়ন করা হয়েছে। দেশের 40টি জেলা সদর হাসপাতাল এবং 20টি উপজেলা কমপ্লেক্স বর্তমান সরকারের ওয়ান স্টপ ক্রাইসিস সেল স্থাপন করেছে। নারী ও শিশুদের জীবন মান উন্নয়নের বিশেষ ভূমিকা রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছেন জাতিসংঘের সাউথ অ্যাওয়ার্ড। মাননীয় স্পিকার, বাংলাদেশ বর্তমানে সংসদে প্রধানমন্ত্রী, বিরোধী নেত্রী, সংসদ উপনেতা, সংসদের স্পিকার 4টি শীর্ষ পদ নারী। বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট অনুযায়ী 2012 সালে রাজনৈতিক ক্ষমতায়ন বাংলাদেশ 8ম স্থানে রয়েছে। বর্তমান সরকার যখন নারী শিক্ষা ক্ষমতায়ন ইতিহাস রচনা করছে, ঠিক সেই সময় কিছু ধর্মের ব্যবসায়ী নারী ক্ষমতায়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের 13 দফা দাবির মধ্যে নারীকে ঘরে বন্দী করে রাখার চেষ্টা। তাদের দাবি হলো দেশে 3 কোটি নারী শিক্ষার্থী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা থেকে বঞ্চিত করা, 40 লক্ষ গার্মেন্টস নারী সহ সকল নারীদের চাকরিজীবীদের চাকরিচ্যুত করা, সকল প্রকার কর্মস্থান থেকে নারীদের বিতাড়িত করা। এই ধর্ম ব্যবসায়ীরা 5 মে তারিখে রাজনীতিতে যে কর্মকাণ্ড করেছে, আমি একজন নারী হিসেবে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এটা কি ধরনের হেফাজত ইসলাম নামে তারা জিপিও, বাইতুল মোকাররম মার্কেট, ট্রাফিক পুলিশ কার্যালয়, হাউস বিল্ডিং ভবন সহ অসংখ্য প্রতিষ্ঠান এবং ফুটপাতের ছোট ছোট দোকানগুলি যে আগুন দেয়, ধ্বংস করে কোটি কোটি টাকা সম্পদ। এটা কি ধরনের হেফাজত? যারা ইসলাম রক্ষার নামে মসজিদ এবং জায়নামাজে আগুন দেয়, এটা কি ধরনের হেফাজত? যারা ইসলাম রক্ষার নামে 635টা অধিক পবিত্র কোরআন শরীফ আগুন দিয়েছিল। বিশ্ব ইতিহাসে একসাথে এত পবিত্র কোরআন শরীফে আগুন কোথাও ঘটে নাই। যখন পবিত্র কোরআন শরীফে আগুন দেয়, সেই সময় আমাদের বিরোধী দলের নেত্রী তার নেতাকর্মীদের কোরআন শরীফ অগ্নিসংযোগকারী এবং সাহায্য সহযোগিতা এবং তাদের পক্ষ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। বিরোধী দলের নেত্রী বলেছিল পবিত্র কোরআন শরীফ অগ্নিসংযোগকারী এরা তাদের মেহমান। জিন্সের উপর আলখাল্লা পড়া ওই কোরআন শরীফ অগ্নিসংযোগকারী কারা? ওয়াজ মাহফিলের কথা বলে 8 থেকে 14 বছর শিশুদের ঢাকায় এনেছিল কারা? মাদ্রাসায় 8 থেকে 14 বছর শিশুদের বেত্রাঘাত এবং পরীক্ষা ফেল করে দেবার ভয় দেখে কারা তাদের ঢাকায় এনেছিল? কে প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বানে বিপরীতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল? কে হেফাজত নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখিয়েছিল? হেফাজত ইসলামীরা তো ঢাকায় থাকার সেদিন কথা ছিল না। কোন ইশারায়, কার ইশারায় তারা সেদিন ঢাকায় থাকতে চেয়েছিল, যাতে পরদিন ব্যাংক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, গুরুত্বপূর্ণ জায়গায় তারা ধ্বংসলীলা চালাতে পারে? মাননীয় স্পিকার, হেফাজত ইসলামীর নেতা আল্লামা শফি হেলিকপ্টার করে সারা দেশে ঘুরে বেড়েছে। তিনি এত টাকা কোথায় পেলেন? তার টাকার উৎস কি? ধর্মভীরু মানুষদের কাছ থেকে নানাভাবে নানান উসিলার টাকা, দান খয়রাত, ফিতরা, জাকাত, কুরবানি চামড়ার টাকা আদায় করে বিলাসী জীবনযাপন করছে। যারা ইসলাম ধর্মের নাম করে টাকা আত্মসাৎ করছে, তাদের কাছে ইসলাম ধর্ম কত নিরাপদ? মাননীয় স্পিকার, হেফাজতের নামে আজ যারা ইসলাম রক্ষার আন্দোলন করছে, তাদের সম্পর্কে বহুদিন থেকে হাজারো খবর দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশ হয়। সবশেষে 14 জুন 2013 তারিখে শুক্রবার আমাদের সেবা পত্রিকাতে একটি রিপোর্ট ছাপা হয়। রিপোর্টটি আমার হাতে আছে। মাননীয় স্পিকার, রিপোর্টের শিরোনাম, বৎকারের পর 8 বছর শিক্ষার্থীকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা এবং কওমি মাদ্রাসায় সমকাম। বিকৃত যৌন বিকারগ্রস্ত হয়রানির জন্য অনেক শিক্ষার্থী মাদ্রাসা ত্যাগ করেছে। 2006 সালে মৌলভীবাজার, 2011 সালে নেত্রকোনার মাদ্রাসার ছাত্র যৌন নির্যাতনের শিকার হয়। 2005 সালে 5 জন ছাত্রকে, যাদের বয়স 8 থেকে 10 বছর, যৌন হয়রানি করা হয় এবং সূত্রাপুর থানাতে মামলাও হয়। এমন জঘন্য যৌন নির্যাতন ঘটে চলছে। ইসলাম রক্ষা আন্দোলনকারীদের কাছে যেখানে তাদের ছাত্ররা নিরাপদ না, সেখানে ইসলাম এবং দেশ নিরাপদ থাকে কি করে? মাননীয় স্পিকার,
আমি আইন শৃঙ্খলাকে ধন্যবাদ জানাই, কারণ তারা অত্যন্ত নিষ্ঠার সাথে সেই দিন রাজনীতিকে রক্ষা করেছিল। বিশৃঙ্খলাকারীরা রাতের আধারে যখন 8 থেকে 14 বছর শিশুদের রেখে পালিয়ে গিয়েছিল, আইন শৃঙ্খলা বাহিনী সেদিন ওইসব শিশুদের সযত্নে তাদের যার যার জায়গায় পৌঁছে দিয়েছিল। মাননীয় স্পিকার, বিরোধী দলের নেতারা অপপ্রচার করছে। 6 মে রাতে নাকি হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। আমি বিরোধী নেতাদের কাছে প্রশ্ন রাখবো, কোথায় সেই নিহতের হাজার হাজার নিহতের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন? তারা কেন আপনাদের স্বপ্ন দেখা হাজার হাজার নিহতদের সন্তান করছে না? আমি মাননীয় বিরোধী দলের নেতাদের বলবো, মিথ্যা আশ্রয় না নিয়ে সত্য পথে আসুন, ষড়যন্ত্র না করে জনগণের উন্নয়ন ও শান্তির কথা ভাবুন। বিগত জাতীয় নির্বাচনে বাংলার জনগণ যেভাবে আপনাদের বাড়ি দিয়েছিল, আগামী জাতীয় নির্বাচনে আপনারা বাড়ি খাবেন এখানে, আওয়াজ যাবে সেই লন্ডনে, এবং লন্ডন থেকে একটি আওয়াজ আসবে, আমি ফাইসা গেছি মাইনকে চিপায়। মাননীয় স্পিকার, ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে বর্তমান সরকার অগ্রযাত্রা অত্যন্ত সাফল্যমণ্ডিত। বর্তমান সরকার 2014 সালের মধ্যে এই গভর্নেন্স চালুর লক্ষ্যে দেশে 4000-এর বেশি ইউনিয়ন তথ্য কেন্দ্র স্থাপন করেছে। প্রতিটি জেলা চালু করা হয়েছে ই সার্ভিস সেন্টার। জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে 24,000 ওয়েব পোর্টাল তৈরির কাজ প্রায় শেষ। ই পেমেন্ট, মোবাইল ব্যাংকিং, ইলেকট্রনিক্স, মানি অর্ডার সহ বহু আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ সেবা বর্তমান সরকারের অবদান। সরকারি ক্রয় প্রক্রিয়া অনলাইনে সম্পাদন করার বিষয়টি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। বর্তমান সরকার দেশের সবকটি উপজেলায় ইন্টারনেট সংযোগ আওতায় এনেছে। 3G প্রযুক্তি মোবাইল নেটওয়ার্ক বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। বর্তমান সরকারের কল্যাণে বর্তমান দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা 9,86 লক্ষ এবং ইন্টারনেট গ্রাহকদের সংখ্যা 3,40 লক্ষ। মাননীয় স্পিকার, আমাকে একটু টাইম দিতে হয়। মাননীয় স্পিকার, বর্তমান সরকার অঙ্গীকার ছিল 2013 সালের মধ্যে খাদ্য স্বয়ংসম্পূর্ণ অর্জন করা। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের 4 বছর ধানের উৎপাদন বেড়েছে 50 লক্ষ মেট্রিক টন। 1,83,75,000 কৃষককে উপকরণ সহায়তা কার্ড প্রদান করা হয়েছে। নন ইউরিয়া সার 3 দফায় 70 থেকে 79% মূল্য হ্রাস করা হয়েছে। অব্যাহত রাখা হয়েছে কৃষি ভর্তুকি। উন্নয়ন মানে বীজ সরবরাহের জন্য বিএডিসি কৃষক সেল করা হয়েছে। 2008-9 সালে বিএডিসি যেখানে 18% ব্রু বীজ সরবরাহ করত, বর্তমান বিএডিসি 60% ব্রু সরবরাহ করছে। মাননীয় স্পিকার, শিক্ষা জাতি মেরুদণ্ড, শিক্ষা মানুষের অন্যতম মৌলিক অধিকার। বর্তমান সরকার ভিশন 2020 বাস্তবায়ন মূল তালিকা শক্তি। জাতীয় শিক্ষানীতি 2015 এবং শিক্ষার সুযোগ বঞ্চিত গরিব ও মেধাবী শিক্ষার্থী শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন 2012 গঠন করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2,000 প্রধান শিক্ষক এবং 69,404 জন সহকারী শিক্ষক এবং বেসরকারি প্রাথমিক 9,570 জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দিলে আমি একটু পড়তে পারবো। মাননীয় সদস্য, আপনি 1 মিনিটে শেষ করতে হবে, আমাদের আসরের নামাজের বিরতি। 672টি সহকারী শিক্ষকের পদে নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে 26,113টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে এবং 1,04,000 প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের চাকরি সরকারি করার কাজ চলছে। বর্তমান সরকার প্রতি বছর মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে 100% শিক্ষার্থী বিনামূল্যে বই বিতরণ করছে। মাননীয় স্পিকার, বর্তমান 86 লক্ষের অধিক বাংলাদেশি শ্রমিক 195টি দেশে কর্মরত আছে। বর্তমান সরকার অতি সাফল্যের সাথে নতুন নতুন শ্রম বাজার অনুসন্ধান করে যাচ্ছে। জানুয়ারি 2009 থেকে 2013 পর্যন্ত 21 লক্ষের অধিক বাংলাদেশি কর্মী কর্মস্থান নিয়ে বিদেশে গেছে। 2009 সালে প্রবাসী কর্মীদের প্রেরিত বৈদেশিক মুদ্রার পরিমাণ ছিল 10.72 বিলিয়ন মার্কিন ডলার, যা 2012 সালে বেড়ে দাঁড়িয়েছে 14.7 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর 36,000 বাংলাদেশি নারী কর্মী বিভিন্ন পেশাতে নিয়োজিত হচ্ছে। বর্তমান সরকারের সময় ইতিমধ্যে 1,35,000-এর বেশি নারী কর্মী কর্মসংস্থান নিয়ে বিদেশে গিয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। আসরের নামাজের জন্য সংসদের বৈঠক 15 মিনিটের বিরতি।
পাইতে চাই হযরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে হযরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই রসুল নামে রশি ধরে যেতে হবে খুদার ঘরে রসুল নামে রশি ধরে যেতে হবে খুদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে হযরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী কি পাওয়া যায় দেখে না বারেক হযরত মোর ভালোবাসি এই দুনিয়ায় দিবারাতি ঈধাবে তোর নিত্য সাথী এই দুনিয়ায় দিবারাতি ঈধাবে তোর নিত্য সাথী তুই যা চাস তাই পাবি রে ভাই আহমদ চান যদি হেসে হযরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় হযরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়
আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাত হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।